বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে, আর আজ আমরা ঠিক সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যাব। দেখব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবৃতিকে যা দেশের বর্তমান পরিস্থিতিকে একটি নির্দিষ্ট দলের দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। শুরুতে এই কথাটা দেখুন, এই একটা লাইনে কিন্তু আজকের পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বিবৃতি থেকে নেওয়া। আর বুঝতেই পারছেন তাদের নেত্রী খালেদা জিয়ার পরিস্থিতি নিয়ে কতটা গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এখানে। তো এই আলোচনার একেবারে কেন্দ্রে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার স্বাস্থ্য আর জীবন নিয়ে কিন্তু এই উদ্বেগজনক কথাগুলো বলা হচ্ছে। খালেদা জিয়াকে এখানে গণতন্ত্রের মা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই উপাধিটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা দেশের গণতন্ত্রের জন্য যে আন্দোলন, সেখানে তার একটা প্রতীকী গুরুত্ব তুলে ধরে। আর তার সমর্থকদের কাছে তো এই নামটা তার ভাবমূর্তিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। আচ্ছা, তাহলে বিএনপির অভিযোগগুলো ঠিক কি কি? প্রথমত, তারা বলছে খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে, আর এর কারণ হিসেবে বলা হচ্ছে অবিরাম নির্যাতন আর নিপীড়ন। এই সবকিছুই নাকি ঘটেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারের দুঃশাসনের সময়ে, আর এখন তার আরোগ্যের জন্য প্রার্থনা করা হচ্ছে। বোঝাই যাচ্ছে পরিস্থিতিকে কতটা গুরুতর হিসেবে দেখা হচ্ছে। তো পরের ধাপে আসা যাক, অবিরাম নির্যাতনের অভিযোগ। মানে ব্যাপারটা শুধু খালেদা জিয়ার ব্যক্তিগত সংকটেই থেমে নেই। সদ্য ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে আরও বেশ কিছু ব্যাপক অভিযোগ আনা হয়েছে। চলুন সেগুলো একটু খতিয়ে দেখি। এখানে একটা বেশ বড়সড় তুলনা টানা হয়েছে। একদিকে দেখুন গণতন্ত্রের প্রতিশ্রুতি, মানে নাগরিক অধিকার রক্ষা করা হবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে, আইনের শাসন চলবে। আর অন্যদিকে যে বাস্তবতার অভিযোগ আনা হয়েছে সেটা কি? বলা হচ্ছে দেশ ছিল একদলীয় দুঃশাসনের অধীনে, বিরোধী দলের ওপর চলেছে ব্যাপক নিপীড়ন, আর সবথেকে মারাত্মক অভিযোগ হল গুম, গুপ্তহত্যা আর ক্রসফায়ারের একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো এই দুইয়ের মধ্যে ফারাকটা কিন্তু বিশাল। একদিকে আদর্শ আর অন্যদিকে এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার চিত্র। আর সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। বিএনপির দাবি অনুযায়ী সংখ্যাটা লক্ষ লক্ষ। তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী নাকি এই সময়ে সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। মানে নির্যাতনের ব্যাপকতা বোঝানোর জন্যই হয়তো এই বিশাল সংখ্যাটা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই যে এত সব অভিযোগ, এগুলোর গভীরতা বুঝতে হলে কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের দিকে, কারণ বর্তমান ঘটনাগুলোকে সেই বড় প্রেক্ষাপটে রাখা হচ্ছে। বিএনপির ভাষ্য অনুযায়ী গণতন্ত্রের পথ চলার এই টাইমলাইনটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, শুরুটা মার্চ 1982-তে, যখন জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলেন আর বহুদলীয় গণতন্ত্রের অবসান ঘটল। এরপর দীর্ঘ 9 বছরের সংগ্রাম, যার নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া, এবং 1990 সালের ডিসেম্বরে সেই সরকারের পতন হয়। এরপর 2009 সালকে বলা হচ্ছে আওয়ামী লীগের অধীনে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের শুরু। আর সবশেষে আগস্ট 2024-এ শেখ হাসিনা সরকারের পতনকে বলা হচ্ছে গণতন্ত্রের দ্বিতীয় মুক্তি। মানে পুরোটাকেই একটা চক্রের মতো করে দেখানো হচ্ছে, পতন আর পুনরুদ্ধারের চক্র। এটাই আমাদের পরের আলোচনা, এক নতুন গণতান্ত্রিক ভোর। অর্থাৎ আগের সরকারের পতনকে শুধু একটা রাজনৈতিক পট পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে না, এটাকে গণতন্ত্রের জন্য একটা নতুন শুরু বা নতুন ভোর হিসেবে তুলে ধরা হচ্ছে। তারেক রহমানের এই কথাটা শুনুন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা আবারও এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। এখানে কিন্তু একটা খুব পরিষ্কার যোগসূত্র তৈরি করা হচ্ছে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনকে সরাসরি যুক্ত করা হচ্ছে 1990 সালের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাথে। মানে এটা বোঝানো হচ্ছে যে এটা একই সংগ্রামের একটা ধারাবাহিকতা। আর ভাষাও কিন্তু বেশ কড়া। এখানে আওয়ামী লীগকে সরাসরি গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু হিসেবে বলা হয়েছে। মানে এই রাজনৈতিক সংঘাতকে আর সাধারণ ক্ষমতার লড়াই হিসেবে দেখা হচ্ছে না, বরং এটাকে রাষ্ট্রের চরিত্র নিয়ে একটা মৌলিক লড়াই হিসেবে চিত্রিত করা হচ্ছে। তো এত কিছুর পর প্রশ্ন আসে, সামনে কি? বিএনপির নেতৃত্ব কি ভাবছে? চলুন সেই সতর্ক থাকার আহ্বান এবং ভবিষ্যতের পথনির্দেশনা নিয়েই কথা বলি। তো সামনের পথের জন্য একটা 3 দফা কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে। প্রথমত বলা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে পরাজিত শক্তি আবার ফিরে আসতে না পারে। দ্বিতীয়ত, গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর তৃতীয়ত, এমন ব্যবস্থা করতে হবে যাতে একদলীয় স্বৈরাচার আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। মানে ঐক্য, সংগ্রাম আর প্রতিরোধ, এই 3টাই হলো মূল কথা। তাহলে পুরো আলোচনা থেকে আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলাম, কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না?
কয়েক দশক ধরে এত যে রাজনৈতিক অস্থিরতা, এরপর একটা স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ঠিক কি কি প্রয়োজন, কোন জিনিসগুলো না হলেই নয়, এই প্রশ্নটা নিয়ে আজকের মতো শেষ করছি।